বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশের অর্থনীতি বিষয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক অর্থনীতি, শেরপুর সরকারি কলেজ শেরপুর, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। ধারাবাহিকতায় আমরা আজ রয়েছি যেসব বিষয়বস্তুগুলো নিয়ে, সেগুলো হচ্ছে অ্যানালাইসিস অফ প্রোডাকশন কস্ট, প্রোডাকশন ফাংশন, আইসো কোয়ান্টস, রিটার্নস টু স্কেল, শর্ট রান অ্যান্ড লং রান কস্ট কার্ভ, এবং রয়েছে প্রডিউসার্স সারপ্লাস। আজকের সম্পূর্ণ ক্লাসটি হচ্ছে পার্ট 1 থেকে আমরা নিয়েছি। তোমরা জানো বিসিএস এর পিএসসি কর্তৃক যে সিলেবাসটি আমরা পেয়েছি, সেই সিলেবাসের দুটি অংশ, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। ইকোনমিক্সের পার্ট 1 এর বিষয়ে থেকে আমরা আজ যে বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে আসছি, সেই বিষয়গুলোর আমরা 3 ভাবে আলোচনা করব। প্রথমত আমরা টপিকগুলোকে ডিসকাস করব, এরপর আমরা প্রত্যেকটি লেসনের সাথে, যে কয়েকটি লেসন আমরা এখানে দেখলাম, এই সবগুলো লেসনের সাথে আমরা এখানে মোট 7টি লেসনে ভাগ করেছি, এবং প্রত্যেকটি লেসনের সাথে আমাদের রয়েছে কিছু নমুনা প্রশ্ন, যেখানে আমরা এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে দেখব, এবং আমরা দেখব সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কোন কোন বই থেকে সহায়তা নিতে পারি। তো শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যানালিসিস অফ প্রোডাকশন কস্ট, এই অংশের প্রোডাকশন ফাংশন সম্পর্কে। প্রোডাকশন ফাংশন হচ্ছে মূলত ম্যাথমেটিক্যাল বা গ্রাফিক্যাল এক্সপ্রেশন, যেটা দুইটা ইনপুটের বা দুইয়ের অধিক ইনপুট হতে পারে। যেমন ইনপুটগুলো হতে পারে লেবার, ক্যাপিটাল, ল্যান্ড, র ম্যাটেরিয়ালস। এই ধরনের ইনপুটগুলোকে যখন কম্বিনেশন করে একজন প্রডিউসার প্রোডাকশন কাজে ব্যবহার করে, তখন এই যে দুটি ইনপুটের মধ্যে তার আউটপুটের যে সম্পর্ক, এই সম্পর্কটি যে ফাংশনের মাধ্যমে দেখানো হয়, সেটি হচ্ছে মূলত প্রোডাকশন ফাংশন। এখানে আমরা ফাংশনটি যেভাবে লিখতে পারি, সেটি এখানে বাম পাশে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এখানে মূলত স্বাধীন চলকের জায়গায় আমরা দুটি উপাদান লিখেছি, দুটি কম্পোনেন্টস লিখেছি। একটিকে এলতে বোঝানো হচ্ছে লেবার, এবং কে দ্বারা বোঝানো হচ্ছে ক্যাপিটাল। এই লেবার এবং ক্যাপিটাল হচ্ছে দুটি প্রধান উৎপাদনের উপকরণ। এই প্রধান দুটি উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি মূলত দেখানো হয় প্রোডাকশন ফাংশন দ্বারা। ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এখানে ওয়াই এক্সিসে দেখানো হচ্ছে আউটপুট, এবং এক্স এক্সিসে দেখানো হচ্ছে ইনপুট। অর্থাৎ যে স্বাধীন চলকের যে ইনপুটগুলো এভাবে যদি একজন উৎপাদনকারী বৃদ্ধি করতে থাকে, তাহলে এদিকে তার আউটপুটও বৃদ্ধি পেতে থাকবে। তবে আউটপুট প্রথম দিকে বৃদ্ধি পেলেও পরবর্তী সবসময় এটি বৃদ্ধি পায় না, কোনো সময় এটি সমান থাকে বা কোনো সময় কমেও যেতে পারে। এই জন্য আমরা শর্ট রানে প্রোডাকশন ফাংশনটিকে এইভাবে পাই, এবং প্রোডাকশন ফাংশন থেকে প্রোডাকশন কার্ভটিও এরকম ঊর্ধ্বগামী হয়ে সমান্তরাল বা নিম্নগামীও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন ফাংশন সম্পর্কে, যে শর্ট রান প্রোডাকশন ফাংশন এবং লং রান প্রোডাকশন ফাংশন বলতে আসলে কি বোঝায়। শর্ট রান প্রোডাকশন ফাংশন এবং লং রান প্রোডাকশন ফাংশনের যে মূল কথাটি, সেটি হচ্ছে যে উপাদান ফিক্সড থাকবে নাকি ভেরিয়েবল হবে। আমরা যে কম্পোনেন্টসের কথা বলছি, সেই কম্পোনেন্টস হচ্ছে এখানে রয়েছে ক্যাপিটাল, এবং আরেকটি কম্পোনেন্টস হচ্ছে লেবার। ক্যাপিটালকে বলা হচ্ছে ফিক্সড এবং লেবারকে বলা হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ যদি কোনো উৎপাদন ক্ষেত্রে বা প্রোডাকশন হাউসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটি উপকরণ বা একটি ম্যাটেরিয়াল রয়েছে ফিক্সড এবং অপরটি রয়েছে ভেরিয়েবল, তাহলে আমরা এটিকে শর্ট রান প্রোডাকশন ফাংশন বলতে পারি। এখানে যে প্রোডাকশন ফাংশনটি আমরা একটু আগে দেখলাম, তার মতোই আরেকটি প্রোডাকশন ফাংশন এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কে এর উপরে এখানে বার দেয়া রয়েছে। এই কে বার দ্বারা বোঝানো হচ্ছে যে এই কেটি হচ্ছে ক্যাপিটাল, হচ্ছে ফিক্সড, আর এল এর উপর কিছু নেই। অর্থাৎ এল দ্বারা বোঝানো হচ্ছে এখানে লেবার হচ্ছে ভেরিয়েবল কম্পোনেন্ট। এবং আরেকটি হচ্ছে লং রান প্রোডাকশন ফাংশন। লং রান প্রোডাকশন ফাংশন সুতরাং বোঝাই যাচ্ছে এখানে কোনো কিছুই ফিক্সড থাকবে না, এভরি ইনপুটস উইল বি ভেরিয়েবল হিয়ার। এবং একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শর্ট রান প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে প্রোডাকশন ফাংশনটিকে আমরা বলি ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের সাথে এই শর্ট রান প্রোডাকশন ফাংশনের মিল থাকবে, এবং লং রান প্রোডাকশন ফাংশনের মিল থাকবে রিটার্নস টু স্কেলের সাথে। এই দুটি বিষয় আমরা এই পরবর্তী দুটি লেসনে আমরা আলোচনা করব।
এখন আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন ফাংশন আলোচনা করার জন্য আমাদের প্রোডাকশনকে কয়েকটি ভাগে আমরা ভাগ করে থাকি। প্রোডাকশনকে আমরা বিভিন্নভাবে আমরা নির্ণয় করি, আলোচনা করি। তার মধ্যে একটি হচ্ছে টোটাল প্রোডাকশন। তোমরা দেখতে পাচ্ছ টোটাল প্রোডাকশন হচ্ছে টোটাল আউটপুট ফ্রম এ গিভেন কোয়ান্টিটি অফ ইনপুটস, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ ইনপুট ব্যবহার করে একজন উৎপাদনকারী যে পরিমাণ মোট সে আউটপুট করতে পারে বা মোট উৎপাদন করতে পারে, সেই উৎপাদনটিকেই মূলত বোঝানো হয় টোটাল প্রোডাকশন। অর্থাৎ এখানে যদি আমরা এভারেজ প্রোডাকশন থেকে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন বের করতে চাই, তাহলে আমাদের টোটাল প্রোডাকশনের সূত্রটা আমরা এভাবেও লিখতে পারি, এপি ইন্টু কিউ। এখানে কিউ দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস, নাম্বার অফ এলিমেন্টস। এবং আমরা এইভাবেও বলতে পারি টিপি ইকুয়াল টু MP1 প্লাস MP2, এভাবে MP(n) পর্যন্ত আমরা গুণ করতে পারি, যোগ করতে পারি। যদি প্রান্তিক উৎপাদন আমরা জানি, তাহলে প্রান্তিক উৎপাদনগুলোকে ধারাবাহিকভাবে যোগ করে আমরা মোট উৎপাদন বের করতে পারি। এবং যদি গড় উৎপাদন আমরা জানি, তাহলে গড় উৎপাদনের সাথে উপকরণের পরিমাণ গুণ করলেও আমরা মোট উৎপাদন বের করতে পারি। আশা করি মোট উৎপাদন সম্পর্কে বুঝতে পেরেছ। এবার যাওয়া যাক গড় উৎপাদন সম্পর্কে। দেখতে পাচ্ছ এভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন হচ্ছে আউটপুট পার ইউনিট অফ ইনপুট, অর্থাৎ প্রত্যেকটি ইনপুট থেকে একজন উৎপাদনকারী যে আউটপুট পেতে পারে সেই আউটপুটটিকেই বলা হয় এভারেজ প্রোডাক্ট বা এপি। অর্থাৎ এপি পাওয়ার জন্য আমাদের যে সূত্রটি হবে এখানে লেখাও আছে, তোমরা দেখতে পাচ্ছ এপি ইকুয়াল টু টিপি বাই কিউ। এখানে কিউ বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ইনপুট, ইউনিটস অফ ইনপুট। এবং আমরা যদি মার্জিনাল প্রোডাক্ট বা এডিশনাল আউটপুট ফ্রম অ্যান এক্সট্রা ইউনিট অফ ইনপুট, অর্থাৎ উৎপাদনকারী যদি একটি ইউনিট উপকরণ বেশি ব্যবহার করে, তাহলে সেই বেশি ব্যবহার করার কারণে তার মোট উৎপাদন যতটুকু বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়াটাকেই বোঝানো হচ্ছে প্রান্তিক উৎপাদন। সেটিকে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলনের সাহায্যে বের করতে পারি। যেমন এখানে সূত্রটি হচ্ছে ডেল্টা টিপি বাই ডেল্টা ইনপুট বা ডেল্টা কিউ। আমরা এভাবেও এমপি বা প্রান্তিক উৎপাদনের সূত্র লিখতে পারি, যেমন ডেল্টা টিপি বাই ডেল্টা কিউ। আশা করি এই তিন ধরনের উৎপাদন সম্পর্কে তোমাদের ধারণা দিতে পারলাম। এবার একটু এগিয়ে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কমন ফর্ম রয়েছে প্রোডাকশন ফাংশনের। আমরা দেখে থাকি যে প্রোডাকশন ফাংশনগুলোর একটি হচ্ছে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। এটি খুবই আলোচিত পরিচিত একটি প্রোডাকশন ফাংশনের রূপ। আমরা এটি বিভিন্ন সময় আলোচনা করি। যেমন এখানে রয়েছে এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। এ বলতে বোঝানো হচ্ছে টেকনোলজি প্যারামিটার, আলফা এবং বিটা দ্বারা বোঝানো হচ্ছে আউটপুট ইলাস্টিসিটিস। অর্থাৎ এই এল এর আউটপুট ইলাস্টিসিটিস দ্বারা আলফা দ্বারা বোঝানো হবে এবং কে উপকরণের আউটপুট ইলাস্টিসিটি বোঝানো হবে বিটা দ্বারা। এই আউটপুট ইলাস্টিসিটির মাধ্যমে এল থেকে আমরা কেমন আউটপুট পাচ্ছি, কে থেকে আমরা কেমন আউটপুট পাচ্ছি এবং এ টেকনোলজি প্যারামিটার হিসেবে তার সাথে সহগ হিসেবে থেকে আমরা যে প্রোডাকশন ফাংশনটি পাচ্ছি কিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটি হচ্ছে কপ-ডগলাসের প্রোডাকশন ফাংশন হিসেবে পরিচিত। এরপর তোমরা দেখতে পাচ্ছ লিওন টিএফ প্রোডাকশন ফাংশন। এর মূল কথাটি হচ্ছে ফিক্সড প্রপোর্শন ইনপুটস। এখানে ইনপুটসের প্রপোর্শনটি ফিক্সড থাকবে। আর লিনিয়ার ফাংশন বলতে আমরা বোঝাই পারফেক্ট সাস্টেইনেবিলিটি বিটুইন ইনপুটস। ইনপুটগুলোর মধ্যে পারফেক্ট সাস্টেইনেবিলিটি থাকবে। এটি হচ্ছে লিনিয়ার ফাংশনের মূল কথা। লিওন টিএফ ফাংশন, লিনিয়ার ফাংশন এবং কপ-ডগলাস ফাংশন সম্পর্কে আমরা বেসিক ধারণাটা এখানে দিলাম। তারপর রয়েছে যে প্রোডাকশন ফাংশনের আমরা যদি নমুনা প্রশ্ন দেখতে চাই যে প্রোডাকশন ফাংশন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। দ্য প্রোডাকশন ফাংশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন, এখানে চারটি অপশন রয়েছে দেখতে পাচ্ছ, ইনপুটস অ্যান্ড প্রাইস রয়েছে, প্রাইসেস অ্যান্ড আউটপুট রয়েছে, ইনপুটস অ্যান্ড আউটপুটস রয়েছে, কস্ট অ্যান্ড আউটপুট। তাহলে আমরা যেহেতু বলেছি যে প্রোডাকশন ফাংশন হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, আমরা জানি এল এবং কে এগুলো হচ্ছে ইনপুট এবং কে দ্বারা কিউ দ্বারা যেটি বোঝানো হয় সেটি হচ্ছে আউটপুট। সুতরাং ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশনশিপটাই হচ্ছে প্রোডাকশন ফাংশন। উত্তর হবে অপশন সি। আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, ইন দ্য শর্ট রান প্রোডাকশন ফাংশন এট লিস্ট ওয়ান ফ্যাক্টর অফ প্রোডাকশন ইজ। তোমরা একটু চিন্তা করো, এখানে প্রশ্নটিতে বোঝানো হচ্ছে যে শর্ট রানে স্বল্পকালে প্রোডাকশন ফাংশন এট লিস্ট একটি ফ্যাক্টর অফ প্রোডাকশন কি হওয়া উচিত।
আমরা বলেছি যে শর্ট রান বলতে বোঝায় যে কোনো একটি ফ্যাক্টর অফ প্রোডাকশন হবে ফিক্সড। সুতরাং অপশন এ সঠিক হবে, যে যদি আমরা চিন্তা করি যে একটি ফিক্সড হবে তাহলেই আমরা ওই ফিক্সড হওয়ার কারণেই সেটিকে শর্ট রান প্রোডাকশন ফাংশন বলতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, একটু আগে যেটা আমরা বলেছি যে ল অফ ভেরিয়েবল প্রোডাকশনটি হচ্ছে শর্ট রান প্রোডাকশন ফাংশনের সাথে রিলেটেড। সুতরাং এই ল অফ ভেরিয়েবল প্রপোর্শনটা আমাদের একটু পড়তে হবে, আমাদের একটু জানা দরকার। তাই এই অংশটি আমাদের যদিও সিলেবাসে নেই, তারপরেও এই অংশটি প্রাসঙ্গিক হওয়ায় যুক্ত করেছি। বিষয়টি হচ্ছে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, অর্থাৎ পরিবর্তনীয় উপকরণের অনুপাতকে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তার আরেক নাম হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্নস। এটি হচ্ছে একটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ইকোনমিক্স দ্যাট ডেসক্রাইবস হাউ দ্য আউটপুট অফ এ প্রোডাকশন প্রসেসেস চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি অফ ওয়ান ইনপুট ভ্যারিজ হোয়াইল আদার ইনপুটস আর কেপ্ট কনস্ট্যান্ট। এখানে মূল কথাটি হচ্ছে যে একটি ইনপুটকে যদি আমরা স্থির রাখি এবং আরেকটি ইনপুটকে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা দেখতে পাবো যে মোট উৎপাদন প্রথমে বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে এটি কমতে থাকবে। অর্থাৎ একটি উপাদান, একটি উপকরণকে আমরা স্থির রাখলে আমাদের মোট উৎপাদন সবসময় বৃদ্ধি পাবে না। এটি হচ্ছে এই বিধির মূল কথা। এই ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের আমরা তিনটি অংশ দেখে থাকি। এখানে তোমরা লক্ষ্য করবে যে একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মোট উৎপাদন বেড়ে যাচ্ছে, এটা ইনক্রিজিং রেট। এখানে মূল কথাটি হচ্ছে যে বেড়ে যাচ্ছে দ্রুত গতিতে বা ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে যখন এমপি ইনক্রিজেস। আর যখন মোট উৎপাদনটি দ্রুত গতিতে বা ক্রমবর্ধমান হারে বেড়ে যাবে তখন এমপি বৃদ্ধি পাবে, প্রান্তিক উৎপাদনটি বাড়বে। আর যখন মোট উৎপাদন ডিক্রিজিং রেটে বাড়তে থাকবে, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে যখন মোট উৎপাদন বাড়তে থাকবে তখন প্রান্তিক উৎপাদন ডিক্রিজ করবে বা কমে যাবে, কিন্তু এটি পজিটিভ থাকবে। কিন্তু যখন মোট উৎপাদন কমে যাবে, আগের দুটি ছিল মোট উৎপাদন রাইজেস, কিন্তু এবারে মোট উৎপাদন বলা হয়েছে সরাসরি ফলস। মোট উৎপাদন কমে যাওয়ার কারণে প্রান্তিক উৎপাদন হয়ে যাবে ঋণাত্মক বা নেগেটিভ। এইখানে এই তিনটি ফেজ দ্বারা প্রকাশ করা হচ্ছে, তিনটি অংশ দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেটি তোমরা চিত্রেও দেখবে, ছকেও দেখাবো। তো এই জায়গাটিতে মূলত যেটি বলা হলো যে মোট উৎপাদন যখন খুব দ্রুত বাড়বে তখন প্রান্তিক উৎপাদন বাড়তে থাকবে, আর মোট উৎপাদন যখন ধীরে বাড়বে তখন প্রান্তিক উৎপাদন কমতে থাকবে কিন্তু পজিটিভ হবে। এবং বলা হচ্ছে যে মোট উৎপাদন যখন কমতে থাকবে তখন প্রান্তিক উৎপাদনটি ঋণাত্মক হবে। এখানে এই কথাটিকে আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। এখানে আমরা যেহেতু বলেছিলাম মূল বক্তব্যে যে একটি ফ্যাক্টর থাকবে স্থির, এখানে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টর দেখতে পাচ্ছি, সব ক্ষেত্রে 1 রয়েছে। আরেকটি ফ্যাক্টরকে আমরা বলেছি এখানে ভেরিয়েবল থাকবে, এখানে লেবার হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর, যেটি 1 2 3 4 6 পর্যন্ত ইনক্রিজ করছে, বেড়ে যাচ্ছে। তাহলে মোট উৎপাদনও আমরা জানি যে প্রথমে আমরা বলেছি যে এভাবে যদি একটি স্থির আর একটি পরিবর্তনশীল হয়, এটি হচ্ছে স্থির বলাই হয়েছে, উপরে ফিক্সড বলা আছে। আর একটি যদি যেহেতু ভেরিয়েবল হচ্ছে, ভেরিয়েবল হওয়ার কারণে আমরা মোট উৎপাদনকে পাচ্ছি প্রথমে বৃদ্ধি পাচ্ছে, এই পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, তারপরে কমতে শুরু করেছে। তাই এই অংশে আমরা এই যে প্রথম দুটি র আমরা দেখতে পাচ্ছি, এই দুটি রতে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। এটিকে বলা হচ্ছে ইনক্রিজিং এট এ ইনক্রিজিং রেট, অর্থাৎ মোট উৎপাদন রাইজেস এট এ ইনক্রিজিং রেট যখন হচ্ছে তখন প্রান্তিক উৎপাদন বেড়ে যাচ্ছে, 5 থেকে বেড়ে হয়ে গেল 15। তোমরা জানো প্রান্তিক উৎপাদন বের করার সূত্র আমি বলেছি যে প্রান্তিক উৎপাদন বের করার সূত্র হচ্ছে মোট উৎপাদন পরের মোট উৎপাদন থেকে আগের মোট উৎপাদনকে বিয়োগ করতে হয়। অর্থাৎ এই 20 থেকে যদি আমরা 5কে মাইনাস করি তাহলে পাবো 15। সুতরাং আমরা যদি এই তিনটি রকে সেকেন্ড ফেজ ধরি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন বেড়ে যাচ্ছে, বাড়তে গিয়ে এখানে সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার কারণে এখানে আমরা প্রান্তিক উৎপাদন যদি আমরা বিয়োগ করে বের করি তাহলে আমরা এই জায়গাটাতে পাবো প্রান্তিক উৎপাদন 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সেকেন্ড ফেজে এসে আমরা বলতে পারছি ডিক্রিজিং রিটার্নস টু এ ফ্যাক্টর। এখানে ফ্যাক্টরটি যেটা হচ্ছে যে এখানে প্রান্তিক উৎপাদন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে, কমতে কমতে 0 হয়ে যাচ্ছে।
এবং থার্ড ফেজে আমরা যেটা দেখতে পেলাম যে এই জায়গাটিতে যে ঘটনাটি ঘটছে যে মোট উৎপাদন কমে যাচ্ছে, টিপি ডিক্রিজেস। টিপি ডিক্রিজ করার কারণে এখানে এমপি হয়ে যাচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এই বিষয়টি আমরা একটু আগে 3টা ফেজে প্রকাশ করেছি। এই ছক থেকে যদি আমরা একটি চিত্র দেখি যে এখানে আসলে চিত্রের মধ্যে কি দেখানো হচ্ছে। চিত্রে দেখানো হচ্ছে লম্ব রেখায় এখানে দেখানো হচ্ছে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন, এখানে লম্ব রেখায় দেখানো হচ্ছে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন, আর এখানে ভূমি রেখায় দেখানো হচ্ছে উৎপাদনের উপকরণ ভেরিয়েবল ফ্যাক্টর যেটা রয়েছে সেই ভেরিয়েবল ফ্যাক্টরটিকে এখানে দেখানো হবে। আর এখানে ফিক্সড ফ্যাক্টরকে দেখানো যাবে না, কারণ ফিক্সড ফ্যাক্টর একটি জায়গাতেই স্থির থাকে, এর পরিবর্তন না হলে আমরা এটিকে রেখায় প্রকাশ করতে পারবো না। সুতরাং এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছ এখানে 3টি ফেজ রয়েছে। এই অংশটিকে বলা হচ্ছে ফেজ 1, মাঝের অংশটিকে বলা হচ্ছে ফেজ 2 এবং ডানের এই অংশটিকে বলা হচ্ছে ফেজ 3। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, টিপি রাইজেস এট এ ইনক্রিজিং রেট, যার কারণে এই জায়গাটাতে আমরা পাচ্ছি এমপি ইজ অলসো ইনক্রিজিং। এই জায়গাটিতে আমরা পাচ্ছি টিপি রাইজিং বাট এ ডিক্রিজিং রেট, and that's why we are getting here MP is decreasing here, and not only that MP is maximum at this point. So which point is inflection point? The inflection point is now where the axis of marginal production will decrease from increasing point, that's called point of inflection. অর্থাৎ এই জায়গাটিতে আমরা প্রান্তিক উৎপাদনের রেখাটি ঊর্ধ্বগামী হয়ে আবার নিম্নগামী হতে শুরু করেছে দেখেছি, তাই এই চিত্রের এই কিউ পয়েন্টটিকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই কথাটি ডান পাশে বলা হয়েছে, তোমরা একটু দেখে নিবে। এরপর আমরা এই জায়গাটিতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের থার্ড ফেজে আমরা বলেছি যে প্রান্তিক মোট উৎপাদনটি যখন কমতে শুরু করবে তখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে। এই জায়গাটি দেখানো হয়েছে যে যখন উৎপাদনের উপকরণের পরিমাণ 6 একক তখন আমরা পাচ্ছি মোট উৎপাদন কমে যাচ্ছে এবং প্রান্তিক উৎপাদন যার কারণে ঋণাত্মক হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এই বিষয়টি হচ্ছে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের মূল কথা। আমরা যদি এই জায়গাতে একটু নমুনা প্রশ্ন দেখি যে ল অফ ভেরিয়েবল প্রোডাকশন অপারেটস ইন, এটা শর্ট রানে অপারেট করবে নাকি লং রানে অপারেট করবে নাকি উভয় রানে করবে নাকি কোনোটিতেই করবে না, 4টি অপশন দেওয়া রয়েছে। উত্তরটি হবে যে যেহেতু আমরা শুরুতেই বলেছি যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন ইজ রিলেটেড টু শর্ট রান, সুতরাং অপশন হবে সঠিক উত্তর হবে অপশন বি। এরপর রয়েছে in which stage of the law of variable proportion does marginal product becomes negative? প্রশ্নটি হচ্ছে যে কোন স্টেজে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন ডাজ মার্জিনাল প্রোডাক্ট বিকাম নেগেটিভ, যে কোন স্টেজে মার্জিনাল প্রোডাকশন নেগেটিভ হয়ে যাবে। আমরা যে একটু আগে যে চিত্রটি দেখেছি সেই চিত্রটি আবার একটু তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা যদি এমপিতে লক্ষ্য করি, এমপি আমরা প্রথমে দেখেছিলাম বেড়ে যাচ্ছিল, পরে কমে যাচ্ছিল, থার্ড ফেজে গিয়ে এমপি ঋণাত্মক হয়ে গেছে, অর্থাৎ শূন্যের নিচে চলে গেছে। সো আমরা এখানে বলতে পারি স্টেজ 3তে এসে মার্জিনাল প্রোডাক্ট উইল বিকাম নেগেটিভ। এবার আমরা আলোচনা করব আইসোকোয়ান্ট সম্পর্কে। এখানে বলা হচ্ছে ডেফিনিশন অ্যান্ড এক্সপ্লেনেশনে আইসোকোয়ান্টের ডেফিনিশনটি হচ্ছে মূলত আইসোকোয়ান্ট হচ্ছে আইসি বা ইনডিফারেন্স কার্ভের মতোই একটি রেখা, তবে এখানে দেখানো হচ্ছে যে সমান পরিমাণ আউটপুট পাওয়ার জন্য দুটি ইনপুটকে কম্বিনেশন করে যে রেখাটা আঁকা হয় সেই রেখাটি হচ্ছে মূলত আইসোকোয়ান্ট। আমি আবার বলছি, যেখানে সমান পরিমাণ সমান লেভেলের আউটপুট পাওয়ার জন্য দুটি ইনপুটকে কম্বাইন্ড করে রেখা আঁকানো যায় সেই রেখাটিকেই আইসোকোয়ান্ট বলা হয়, বা এর বাংলা যদি আমরা বলি তাহলে এর বাংলা হবে সম উৎপাদন রেখা। এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি, রয়েছে কম্বিনেশন, এখানে এ বি সি ডি ই পর্যন্ত কম্বিনেশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর লেবার ইউনিট এখানে বেড়ে যাচ্ছে, 1 2 3 4 5 পর্যন্ত হচ্ছে, এবং ক্যাপিটাল ইউনিট কমে যাচ্ছে, 12 ছিল যেটা কমতে কমতে 2 হচ্ছে, একটা ইনপুট বাড়াচ্ছে আর একটা ইনপুট কমাচ্ছে, তবে দুটোই ভেরিয়েবল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউটপুট সেম আছে। এই যে আউটপুট সেম
থাকার এই জায়গাটিতে আমরা যদি বলি যে এই সমান পরিমাণ আউটপুট পাওয়ার জন্য উৎপাদনকারী ব্যবহার করেছে ইউনিট অফ লেবার ইজ 1 অ্যান্ড ইউনিট অফ ক্যাপিটাল ইজ 12। এই যে দুটি ইনপুট সে ব্যবহার করলো, করে সে এই 1000 কেজি আউটপুট পাওয়ার জন্য, আবার সেম আউটপুট পাওয়ার জন্য উৎপাদনকারী যদি একটি বাড়ায় আর একটি কমায়, অর্থাৎ এখানে সে লেবারকে বাড়াচ্ছে 1 থেকে 2 করলো, কিন্তু ক্যাপিটালকে সে কমাচ্ছে 12 থেকে 8 করলো। যেহেতু আমরা জানি যে আউটপুট তার সমান, আউটপুট সমান হওয়ার কারণে সে দুটোই তো বৃদ্ধি করবে না, একটি বাড়ালে আরেকটি কমাবে, কমানোর মাধ্যমে সে তার সমান আউটপুটটাকে এনশিওর করছে। এই জায়গাটাতে আমরা যেটা পাচ্ছি যে এখানে আমরা যার মাধ্যমে মূলত এই আইসো কোয়ান্টের স্লোপ বের করা হয়, সেই আইসো কোয়ান্টের স্লোপটিকে বলা হয় MRTS, সংক্ষেপে বলা হয় MRTS, যেটিকে এখানে বলা হয়েছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, যার সূত্র হচ্ছে ডেল্টা L বাই ডেল্টা K। এখানে আমরা ডেল্টা L বলতে লেবারের প্রপোর্শনটা দেখতে পাচ্ছি, এখানে প্রথমে ছিল 1, তারপরে হচ্ছে 2, সুতরাং ডেল্টা 1 এর জায়গাতে আমরা বলতে পারি 2 - 1, এবং ডেল্টা K এর জায়গাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ছিল 12, তারপরে হয়েছে 8, অর্থাৎ আমরা এখানে বলতে পারি 8 - 12। তাহলে আমরা এটিকে যদি হিসাব করি 2 - 1 ইকুয়াল টু, এখানে পাচ্ছি 1, আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 8 থেকে 12 এর দূরত্ব হচ্ছে -4। তাহলে আমরা 1:4 পাচ্ছি। এই 1:4টাই হচ্ছে মূলত MRTS। একইভাবে আমরা যদি 3 and 5, 3 এর সাথে 2 এর রিলেশনশিপ, 5 এর সাথে 8 এর রিলেশনশিপ বের করি, তাহলে আমরা এখানে পাবো 1:3 রিলেশনশিপ, এবং এই 3 এর সাথে 4 এর এবং এই 5 এর সাথে 3 এর যদি আমরা সম্পর্ক দেখি তাহলে আমরা পাবো 1:2, এভাবে আমরা 1:1। এই জিনিসগুলো হচ্ছে MRTS বা টেকনিক্যাল সাবস্টিটিউশন দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে যে সমান পরিমাণ আউটপুট পাওয়ার জন্য একজন উৎপাদনকারী তার ইনপুটকে কিভাবে সে অর্ডার করছে, কিভাবে সে সাজাচ্ছে। আইসো কোয়ান্টির এখানে চিত্র দেখানো হচ্ছে, আমরা যেটিকে MRTS বলেছি, ডেল্টা L বাই ডেল্টা K, এই সূত্রটি এখানে রয়েছে। এবং MRTS বলা হচ্ছে যে এটি একটা প্রপোর্শন, যে প্রপোর্শনের মধ্যে মূলত প্রোডাকশনের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো কিভাবে একে অপরকে রিপ্লেস করছে একটি কনসিস্টেন্ট আউটপুট পাওয়ার জন্য বা সমান পরিমাণ আউটপুট পাওয়ার জন্য তার যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলোই MRTS দ্বারা দেখানো হচ্ছে। এখানে আমরা যদি লক্ষ্য করি যে চিত্রের এই যে প্রথম বিন্দুটি রয়েছে, এই বিন্দুটিতে যদি আমরা দেখি, এই বিন্দুটিতে আমরা পাচ্ছি এখানে দেখানো হচ্ছে লেবার, এখানে লম্ব রেখায় দেখানো হচ্ছে ক্যাপিটাল, ভূমি রেখায় দেখানো হচ্ছে লেবার। তাহলে এই জায়গাটিতে আমরা পাচ্ছি 12টা ক্যাপিটাল এবং একটি লেবার। তাহলে আমরা এটিকে 1:12 এই কম্বিনেশন দ্বারা বোঝানো হচ্ছে। আমাদের প্রথম বিন্দুর ব্যাখ্যা হচ্ছে 1:12। এখানে আমরা পাচ্ছি যখন সেকেন্ড কম্বিনেশন বা বি বিন্দুর কথা আমরা বলছি, এই কম্বিনেশনটিতে যখন আমরা রয়েছি তখন আমরা পাচ্ছি 2টি লেবার এবং এই লম্ব রেখায় আমরা পাচ্ছি 8টি ক্যাপিটাল। সুতরাং 2:8 হচ্ছে আমাদের দ্বিতীয় কম্বিনেশনের প্রকাশ। এরপর আমরা তৃতীয় যে কম্বিনেশন, তৃতীয় বিন্দু থেকে আমরা পাচ্ছি লেবারের পরিমাণ হচ্ছে 3 এবং ক্যাপিটালের পরিমাণ হচ্ছে 5। তাহলে আমরা এখানে বলতে পারি 3:5 is the third combination of our isoquant, and fourth combinationটিকে আমরা বলবো 4:3 এবং তারপরেরটিকে আমরা বলবো 5:2। এইভাবে যে কম্বিনেশনগুলো আমরা পাচ্ছি সেই কম্বিনেশনগুলো থেকে প্রাপ্ত বিন্দুগুলোর সমন্বয়ে যে রেখাটি আমরা পাচ্ছি সেই রেখাটি হচ্ছে আইসোকোয়ান্ট রেখা। এই আইসোকোয়ান্ট বা সম উৎপাদন রেখাটি মূলত এই দুটি উপকরণের সম্ভাব্য বিন্দুগুলোর সমন্বয়ে আঁকা হয়। আইসোকোয়ান্টের কিছু অ্যাজাম্পশন রয়েছে, যেমন অপটিমাম কম্বিনেশন। এটি বলতে বোঝানো হচ্ছে যে আউটপুটটির কথা বলা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ আউটপুট পাওয়ার জন্য একজন উৎপাদনকারী তার কম্বিনেশনটিকে সে অপটিমালি ব্যবহার করবে। সে ওই জায়গাটিতে মানে সর্বোচ্চ পরিমাণ সে তার উপকরণ ব্যবহার করে সে সর্বোচ্চ যে আউটপুটটিকে এনশিওর করছে সেই আউটপুটটি হচ্ছে তার অপটিমাম কম্বিনেশন। এবং 2 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আমরা চিত্রের মধ্যে 2টি ফ্যাক্টর দেখাইতে পারি, একটি লম্ব রেখায় আর একটি ভূমি রেখায়। তাই এখানে এটিকে আমরা 2 ফ্যাক্টর প্রোডাকশনও বলতে পারি। এখানে রয়েছে L এবং K, L দ্বারা লেবার, K দ্বারা ক্যাপিটাল বোঝানো হচ্ছে। স্টেডি প্রোডাকশন টেকনিক, এটি হচ্ছে একটি স্টেডি প্রোডাকশন টেকনিক, অর্থাৎ এটি স্থিরভাবে চলতে থাকবে, ফ্লাকচুয়েট করবে না। এটি প্রোডাকশন টেকনিকটা স্টেডি হতে হবে।
এরপর হচ্ছে টেকনিক্যাল সাবস্টিটিউশন পসিবল, এখানে টেকনিক্যাল সাবস্টিটিউশনটা পসিবল হবে, অর্থাৎ এল কে দ্বারা কে এল দ্বারা সাবস্টিটিউট করাটা যেন সম্ভব হয়, সেই কথাটিকে অ্যাজাম্পশন হিসেবে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে ডিভিজিবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলোকে ডিভিজিবল করতে হবে বা ডিভাইড করা যেন যায়, সেই বিষয়টিকে এনশিওর করেছে। যেহেতু টেকনিক্যাল সাবস্টিটিউশন পসিবল, সুতরাং এর সাথে পরবর্তী অ্যাজাম্পশনটিও প্রাসঙ্গিক। এখানে বলা হচ্ছে আইসোকোয়ান্ট ম্যাপ সম্পর্কে, যেমন আমরা আগের একটি ক্লাসে ইনডিফারেন্স কার্ভের ম্যাপ বলেছিলাম, এখানে আইসোকোয়ান্টেরও এরকম ম্যাপ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে যে চিত্রটি রয়েছে এটি হচ্ছে আইসোকোয়ান্ট ম্যাপ। এখানে 3টি আইসোকোয়ান্ট রয়েছে। প্রথম আইসোকোয়ান্ট দ্বারা দেখানো হচ্ছে উৎপাদনের পরিমাণ 1000 ইউনিটস, তারপরে দেখানো হচ্ছে উৎপাদনের পরিমাণ 2000 ইউনিটস, এরপর বলা হচ্ছে উৎপাদনের পরিমাণ 3000 ইউনিটস, অর্থাৎ হায়ার আইসোকোয়ান্ট শোজ দ্য হায়ার অ্যামাউন্ট অফ প্রোডাকশন। অর্থাৎ এই কথাটি এখানে বলা হচ্ছে যে ফিগারের মধ্যে যখন আইসোকোয়ান্ট প্যারালালি রাইটে শিফট করবে, যতই শিফট করবে ততই তার উৎপাদনের পরিমাণ, প্রোডাকশনের অ্যামাউন্ট বেড়ে যেতে থাকবে। এটি হচ্ছে এখানকার মূল কথা। এরপর হচ্ছে আমরা আইসোকোয়ান্ট কার্ভের কিছু প্রপার্টি দেখে থাকি, যেটি আমরা আইসোকোয়ান্ট ম্যাপের মধ্যেও দেখলাম, যে কনভেক্স টু দ্য অরিজিন, রেখাগুলো এরকম কনভেক্স হয়ে যাবে, রেখাগুলো এরকম কনকেভ বা স্ট্রেট লাইন হবে না, এরকম হবে রেখাগুলো কনভেক্স। রাইট আইসোকোয়ান্ট ইন্ডিকেটস হায়ার আউটপুট, যেটা আমরা একটু আগে বললাম আইসোকোয়ান্ট ম্যাপের মধ্যে, যে আইসোকোয়ান্ট যত রাইটে শিফট করবে ততই বেশি আউটপুট প্রকাশ করবে। এরপর হচ্ছে আইসোকোয়ান্ট 2 or more আইসোকোয়ান্টস মে অর মে নট বি প্যারালাল, কিন্তু সবসময় এটা প্যারালাল নাও হতে পারে। সাধারণত প্যারালাল হবে, প্যারালাল হলে আমরা এটিকে প্রকাশ করতে পারবো যে এল এবং কে এর যে প্রপোর্শনেটলি যে এদের মধ্যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা একই দিকে এগোচ্ছে। এবং এখানে আরেকটি প্রপার্টি বলা হচ্ছে যেমন নেগেটিভ স্লোপ, অর্থাৎ এখানে একটি যখন বাড়ানো হয় আরেকটি তখন কমালেও চলে। অর্থাৎ আমরা দেখলাম একটু আগে যেটি এল এবং কে এর মধ্যে যে সম্পর্কটি আমরা দেখেছি, যে যখন উৎপাদনকারী চাচ্ছে এল বাড়াতে তখন সে কে এটাকে কমালেও সে সমান উৎপাদন পাচ্ছে, এই জন্য এটিকে বলা হচ্ছে নেগেটিভ স্লোপ। 2 or more আইসোকোয়ান্ট নেভার ইন্টারসেক্ট, দুইটা আইসোকোয়ান্ট কখনোই একে অপরকে ইন্টারসেক্ট করবে না। যেমন আমরা এখানে একটা আইসোকোয়ান্ট পাচ্ছি এবং এইভাবে যদি আমরা আরেকটা আইসোকোয়ান্ট বলি, তাহলে এখানকার মধ্যে যে বিন্দুটি হবে, যে বিন্দুটি কোনো রেখারই নয়, তাহলে ওই বিন্দুটির ক্ষেত্রে এসে আমরা ডিসাইড করতে পারবো না যে এই জায়গাটিতে আপার অ্যামাউন্ট অফ প্রোডাকশন নাকি লোয়ার অ্যামাউন্ট অফ প্রোডাকশন, এটা আমরা বলতে পারবো না। না বলতে পারার কারণে এরকম আনডিসাইডেড বিন্দুগুলোর কারণে আমরা বলতে পারি যে একাধিক আইসোকোয়ান্ট কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে না। নো আইসোকোয়ান্ট কাটস অন এনি অফ দিস এক্সিস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আইসোকোয়ান্ট কখনো লম্ব রেখা বা ভূমি রেখার সাথে মিলিত হয় না বা ইন্টারসেক্ট করে না। ইন্টারসেক্ট করলে কি হবে, যখন যার সাথে ইন্টারসেক্ট করবে তখন ওই কম্বিনেশনে ওই পয়েন্টে গিয়ে ওই উপকরণটা শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাওয়ার কারণে আমরা যে বলেছি একটু আগে যে সাবস্টিটিউট পসিবল হবে, আমরা এখানে একটু আগে বলে এসেছি যে ডিভিজিবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন হবে, টেকনিক্যাল সাবস্টিটিউট পসিবল হবে। এই কথাগুলো আমাদের যদি এক্সিসকে কাট করে বা এক্সিসকে টাচ করে তাহলে আমাদের এই প্রপার্টিগুলো ঠিক থাকবে না। নো আইসোকোয়ান্ট কাটস এনি অফ দ্য এক্সিস, এই জন্য এই কথাটি বলা হলো। ওভাল শেপড কার্ভ হবে, যেটিকে আমরা বলেছি কনভেক্স টু দ্য অরিজিন। এরপর হচ্ছে আইসোকোয়ান্টস বিভিন্ন ধরনের হতে পারে। এখানে প্রথমে দেখানো হচ্ছে লিনিয়ার আইসোকোয়ান্ট, তোমরা দেখতে পাচ্ছ যে একটি স্ট্রেট লাইন দ্বারা প্রকাশ করা হচ্ছে, লম্ব রেখায় থাকা ক্যাপিটাল, ভূমি রেখায় থাকা লেবারকে স্ট্রেট লাইনে প্রকাশ করা হচ্ছে এ থেকে বি বিন্দু পর্যন্ত। ইটস কোয়াইট অ্যান আনরিয়েলিস্টিক অ্যাপ্রোচ, কিন্তু এটি আনরিয়েলিস্টিক অ্যাপ্রোচ হলেও এটিকে আমাদের ইকোনমিক্সের ব্যাখ্যার সুবিধার্থে এটিকে আমাদের বলতে হয় যে এখানে ফ্যাক্টরগুলো কমপ্লিটলি সাবস্টিটিউট টু ইচ আদার, এখানে কমপ্লিটলি সাবস্টিটিউটেবল, অর্থাৎ লেবার এবং ক্যাপিটাল যখন পুরোপুরি একে অপরের বিকল্প তখন এই লিনিয়ার আইসোকোয়ান্ট আমরা পাই। এরপর বলা হচ্ছে টাইপ অফ আইসোকোয়ান্ট কার্ভ, আরেকটি স্মুথ কনভেক্স আইসোকোয়ান্ট।
এখানে বোঝানো হচ্ছে যে এটি স্মুথলি কনভেক্স হবে। এটি হচ্ছে মূলত আইসোকোয়ান্টের সবচাইতে পরিচিত রূপ, যেখানে বলা হচ্ছে যে টু ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইনকেপাবল অফ সাবস্টিটিউটিং ইচ আদার। এই জায়গাটিতে আমরা একে অপরকে সাবস্টিটিউট করতে ইনকেপাবল হচ্ছি। এই বিন্দু থেকে যখন আমরা এই বিন্দুতে থাকছি তখন আমরা এই পরিমাণ ক্যাপিটাল এবং এই পরিমাণ লেবার ব্যবহার করছি, এবং যখন বি বিন্দুতে থাকছি তখন ক্যাপিটালের পরিমাণ কমে আসলো এবং লেবারের পরিমাণ এদিকে বেড়ে গেল। অর্থাৎ সাবস্টিটিউট করার জন্য আমাদের এই বিন্দুকে শিফট করতে হচ্ছে। এবং আইসোকোয়ান্ট কার্ভের আমরা এটাকে বলছি লিওন টিএফ অর রাইট অ্যাঙ্গেলড আইসোকোয়ান্ট। এখানে আমাদের আইসোকোয়ান্ট হচ্ছে মূলত এখান থেকে শুরু করে এভাবে এসে এরকম হয়ে গিয়েছে। এর দ্বারা বোঝানো হচ্ছে যে when the two factors of production cannot be replaced by one another, যদি আমরা এখানে এই বিন্দুতে চিন্তা করি তাহলে এই পরিমাণ ক্যাপিটাল এবং এই পরিমাণ লেবার ব্যবহার করতে হবে, ব্যবহার করলেই হবে। আমরা যদি অন্য কোনো বিন্দুতে চলে যাই তাহলে এই বিন্দু থেকে আমরা শুধুমাত্র ক্যাপিটালে ব্যবহার করতে পারবো, এই ক্ষেত্রে আমাদের লেবারের ব্যবহার আগেরটির হচ্ছে, সুতরাং আমরা সাবস্টিটিউট করতে পারছি না। যদি আমরা এদিকের কোনো বিন্দু চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে আমাদের লেবারটা চেঞ্জ হবে, কিন্তু ক্যাপিটালের কোনো চেঞ্জ হবে না, ক্যাপিটাল আমাদের আগেরটাই থাকছে। সুতরাং এই জায়গাটিতে আমরা বলছি যে ফ্যাক্টর অফ প্রোডাকশন একে অপরে রিপ্লেস করতে পারছে না, তাই এই ধরনের আইসোকোয়ান্টকে আমরা লিওন টিএফ এর আইসোকোয়ান্ট বা রাইট অ্যাঙ্গেল আইসোকোয়ান্ট বলতে পারি। আরেকটি আইসোকোয়ান্টের ধরন হচ্ছে কিংড আইসোকোয়ান্ট। এখানে আইসোকোয়ান্ট সম্পর্কে বলা হচ্ছে যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ক্যান সাবস্টিটিউট ইচ আদার টু এ লিমিটেড এক্সটেন্ট। এখানে খুবই সামান্য পরিমাণ সাবস্টিটিউট করা যাবে, যেমন এখানে দেখানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা এই বিন্দুতে যখন থাকবে তখন এই পরিমাণ ক্যাপিটাল এবং এই পরিমাণ লেবার ব্যবহার করা হচ্ছে, কিন্তু যখন বিতে চলে যাচ্ছে তখন এখানে লেবারের পরিমাণ সামান্য পরিবর্তন হচ্ছে, কিন্তু বি বিন্দুতে থাকার কারণে ক্যাপিটাল বেশি কমে যাচ্ছে। ক্যাপিটাল অনেক কমে যাওয়ার পরেও লেবারকে আমরা এখানে সামান্য পরিবর্তন করতে পারছি, এই কারণে আমরা এটিকে বলছি যে খুব সামান্য বা লিমিটেড এক্সটেন্টে এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন একে অপরকে চেঞ্জ করতে পারে। এখানে আইসোকোয়ান্ট সম্পর্কে দুটি স্যাম্পল কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, আমার সাথে তোমরা একটু কানেক্ট করার চেষ্টা করো যে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস অ্যান আইসোকোয়ান্ট। মূলত আইসোকোয়ান্ট বলতে আমরা কোনটিকে আইসোকোয়ান্টের বেস্ট ডেসক্রিপশন বলতে পারি। বলা হয়েছে এ কার্ভ শোয়িং ডিফারেন্ট আউটপুটস ফ্রম ওয়ান ইনপুট, সুতরাং এই ওয়ান ইনপুট বলার কারণে আমরা এই অপশনকে বাদ দিতে পারি। এ কার্ভ শোয়িং ইকুয়াল কস্ট কম্বিনেশন অফ ইনপুটস, এখানে কস্ট কম্বিনেশন বলা হয়েছে, সুতরাং এটিকেও আমরা বাদ দিতে পারি। এ কার্ভ শোয়িং ইকুয়াল আউটপুট কম্বিনেশনস অফ ইনপুটস, এখানে আউটপুট এবং ইনপুটের কম্বিনেশন বলা হচ্ছে এবং বলা হচ্ছে ইকুয়াল আউটপুট কম্বিনেশন, আমরা এটিকে বলতে পারি সঠিক উত্তর, কেননা পরেরটিতে বলেছে ম্যাক্সিমাম প্রফিট কম্বিনেশনস, আমরা প্রফিট সম্পর্কে আইসোকোয়ান্টে কোনো কথা বলিনি, সুতরাং অপশন হবে অপশন সি। দ্য স্লোপ অফ এন আইসোকোয়ান্ট ইজ নোন এজ, আইসোকোয়ান্টের স্লোপকে আমরা কি বলেছি, একটু আগে আমরা যেটিকে বলেছি ডেল্টা এল বাই ডেল্টা কে, এটিকে আমরা বলেছি এমআরটিএস। এমআরটিএস হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, সঠিক আনসার হবে অপশন বি। এমআরটিএসটি হচ্ছে মূলত স্লোপ অফ আইসোকোয়ান্ট। এরপর আমরা দেখব রিটার্নস টু স্কেল। আমরা যেটিকে বলেছিলাম যে প্রোডাকশন ফাংশনটি যখন লং রানে চলে যায় তখন এই লং রান প্রোডাকশন ফাংশনটি যার সাথে সম্পর্কিত সেটি হচ্ছে রিটার্নস টু স্কেল, বাংলায় যাকে আমরা মাত্রাগত উৎপাদন হিসেবে বলে থাকি। মাত্রাগত উৎপাদনের জায়গাটিতে আমরা যেটিকে বলি যে উৎপাদনগুলো সবই পরিবর্তনশীল হয়, আর এই সবগুলো পরিবর্তনশীল হওয়ার কারণেই এটি দীর্ঘকালের রিলেশনশিপ, আর তখনই উৎপাদনের সাথে উপকরণের যে সম্পর্ক, এই সম্পর্কের যে মাত্রা, সম্পর্কের যে তুলনা, প্রপোর্শন, এটি হচ্ছে মূলত রিটার্নস টু স্কেল। রিটার্নস টু স্কেলের আমরা সাধারণত তিনটা ফরম্যাট দেখি, তিনটা রূপ দেখি। একটি হচ্ছে আইআরএস বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, এখানে বলা হচ্ছে when all inputs are increased by a certain percentage output increases by a greater percentage, অর্থাৎ যখন ইনপুট বেড়ে যাচ্ছে একটি নির্দিষ্ট পার্সেন্টেজে তখন আউটপুট বেড়ে যাচ্ছে খুবই বড় পার্সেন্টেজে, আর তার চেয়েও বেশি হারে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণেই আমরা এটিকে বলছি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এরপর আমরা বলবো যে যখন
অল ইনপুটস আর ইনক্রিজড বাই এ সার্টেন পার্সেন্টেজ, অর্থাৎ ইনপুট বেড়ে যাচ্ছে সার্টেন পার্সেন্টেজে কিন্তু আউটপুট বেড়ে যাচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম পার্সেন্টেজ, অর্থাৎ ইনপুট যে পার্সেন্টেজে বেড়ে যাচ্ছে আউটপুটও সেম পার্সেন্টেজে বেড়ে যাচ্ছে, তখন আমরা এটিকে বলবো কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, সংক্ষেপে সিআরএস। এরপর দেখতে পাচ্ছ ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, অর্থাৎ আগের দুটির বিপরীত হবে এবার, যে ইনপুট বেড়ে যাচ্ছে একটি নির্দিষ্ট পার্সেন্টেজে কিন্তু আউটপুট বেড়ে যাচ্ছে আগের তুলনায় কম পার্সেন্টেজে, অর্থাৎ সমানও নয় বেশিও নয় বরং তার চেয়ে কম হওয়ার কারণে আমরা এটিকে বলবো ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, ডিআরএস। এই জায়গাটি আমরা একটি ছকের মধ্যে দেখার চেষ্টা করি। এবার দেখতে পাচ্ছ এখানে লেবার বেড়ে যাচ্ছে 1248, ক্যাপিটালও বেড়ে যাচ্ছে 1248। আমরা যেহেতু বলেছি যে দুটি উপকরণে পরিবর্তনশীল হবে, এটি লং রানের সাথে রিলেটেড, তাই এখানে দুটি পরিবর্তনশীল হচ্ছে এবং আউটপুটও বেড়ে যাচ্ছে। তবে বেড়ে যাওয়ার রেশিওটা কেমন সেটা হচ্ছে আমাদের রিটার্নস টু স্কেল মাপার উপায়। এখানে দেখানো হচ্ছে প্রথমে আউটপুট ছিল 100, যার সাথে তুলনা করে আমরা যদি দেখি যে এখানে লেবার দ্বিগুণ করা হয়েছে, ক্যাপিটাল দ্বিগুণ করা হয়েছে এবং আউটপুট দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। আমরা যদি পার্সেন্টেজ দেখি যে এখানে লেবার বেড়ে গেছে 100%, ক্যাপিটাল বেড়ে গেছে 100%, কিন্তু টোটাল প্রোডাকশন বেড়ে গেছে 150%। সুতরাং এটিকে আমরা বলতে পারছি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এরপর আমরা যদি 2 এর সাথে 4 এর তুলনা করি, 2 এর সাথে 4 এর তুলনা করি, অর্থাৎ এখানেও আমাদের লেবার বেড়ে গেছে 100%, ক্যাপিটাল বেড়ে গেছে 100%, অর্থাৎ দ্বিগুণ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখানে পাচ্ছি মোট উৎপাদন দ্বিগুণ হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে লেবারের বৃদ্ধির হার, ক্যাপিটালের বৃদ্ধির হারও যেমন 100%, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদনের বৃদ্ধির হারও 100%, অর্থাৎ পার্সেন্টেজ যখন সেম হয়ে যাচ্ছে তখন আমরা এটিকে বলতে পারছি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, বা আমরা এটাকে বলি বাংলায় স্থির মাত্রাগত উৎপাদন। এরপর দেখতে পাচ্ছ যে 4 থেকে 8 হয়ে যাচ্ছে, 4 থেকে 8 হয়ে যাচ্ছে, অর্থাৎ রিটার্নস টু স্কেল। এখানে আমরা দেখব যে এই যে লেবার এবং ক্যাপিটাল এদের বৃদ্ধির হার কিন্তু আমরা সব ক্ষেত্রে একটা সার্টেন পার্সেন্টেজে রাখছি, কিন্তু মোট উৎপাদন এই জায়গাতে 100%-এর চেয়ে কম হচ্ছে। এটি যদি 100% হতো তাহলে এটা মোট উৎপাদন হয়ে যেত এখানে 1000, কিন্তু 1000-এর চেয়ে কম 900 হয়ে গিয়েছে। এই কমার কারণে আমরা এটাকে বলছি ডিআরএস বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। এইবার আমরা চিত্রে দেখার চেষ্টা করি যে আমরা যেটিকে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল বলেছি, এখানে আমরা বুঝবো কিভাবে। দেখা যাক, আমরা এখানে এতটুকু পরিমাণ ক্যাপিটাল এবং এতটুকু পরিমাণ লেবার ব্যবহার করেছি। লেবার এবং ক্যাপিটাল ব্যবহার করে এখানে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 4 বা 4, এবং বি বিন্দুতে যাওয়ার কারণে এই সেম পরিমাণ লেবার এবং ক্যাপিটাল বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করে আমরা পেয়েছি মোট উৎপাদন হচ্ছে 10, অর্থাৎ দ্বিগুণের চেয়ে বেশি। এখানে বেড়ে গেছে, আমরা যদি প্রান্তিক উৎপাদন বের করি এর মধ্যে তাহলে পাবো হচ্ছে 6। এরপরে বি থেকে সিতে যাওয়ার কারণে এখানে লেবার এবং ক্যাপিটালকে আগের মতোই বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করে এখানে উৎপাদন পাওয়া গেল 20, অর্থাৎ এখানে আমরা যদি এমপি বের করি তাহলে আমরা এখানে পাবো 10। আবার এখানে যখন ডি বিন্দুতে চলে যাচ্ছি তখন আমাদের সেম পরিমাণ ক্যাপিটাল এবং লেবারকে বৃদ্ধি করার কারণে আমরা এখানে টোটাল প্রোডাকশন পাচ্ছি 35। এখানে যদি আমরা এমপি বের করি তাহলে আমরা পাবো 15। আমরা এমপি গুলো দেখে মূলত সিদ্ধান্ত নিব। যখন আমাদের এমপি গুলো বেড়ে যাবে তখন আমরা এটাকে বলবো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, বা আমরা যেটাকে বলেছি আইআরএস, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমান পরিমাণ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, সমান পরিমাণ লেবার ক্যাপিটাল বৃদ্ধির ফলে আমাদের মোট উৎপাদন এখানে বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছ কি হারে, 5, 10, 15, 20, অর্থাৎ এখানে যদি আমরা এমপি বের করি তাহলেও 5, এখানে যদি বের করি তাহলেও হবে 5, এর গ্যাপটাকেও আমরা বলবো 5, অর্থাৎ সব ক্ষেত্রে সমান থাকছে। সমান থাকার কারণেই আমরা এটিকে বলছি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল বা স্থির মাত্রাগত উৎপাদন। এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে সমানভাবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি সমান হারে লেবার ক্যাপিটাল বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রথমে ছিল 50, তারপরে হয়েছে 90। এখানে যদি আমরা এমপি বের করি তাহলে পাবো 40। এখানে পরেরটাতে যদি আমরা দেখি, বি থেকে সিতে যখন আমরা যাব তখন আমরা পাচ্ছি 5, বি থেকে সিতে যখন আমরা যাব তখন আমরা পাচ্ছি 90 to 120। এই জায়গাটিকে আমরা বলবো, এখানে যদি আমরা প্রান্তিক উৎপাদন বের করি বা এমপি বের করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 30। এখানে যদি আমরা বের করি তাহলে আমরা এর গ্যাপটাকে বলবো 20,
অর্থাৎ প্রথমে পেয়েছিলাম 40, তারপরে হয়েছিল 30, তারপরে হয়েছে 20, অর্থাৎ কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে আমরা এটিকে বলছি ক্রমহ্রাসমান বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। রিটার্নস টু স্কেল থেকে আমরা দুটি নমুনা প্রশ্ন এখানে রেখেছি তোমাদের জন্য, দেখতে পাচ্ছ। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এখানে বলাই হয়েছে ইনক্রিজিং, এমন তাহলে ইনক্রিজিংটিকে মাথায় রেখেই আমাদের অপশনগুলো খুঁজতে হবে। দেখতে পাচ্ছ আউটপুট ইনক্রিজেস, আউটপুট ইনক্রিজেস তিনটি অপশনেই রয়েছে। এখানে যেহেতু ডি অপশনে বলা হয়েছে আউটপুট রিমেইনস কনস্ট্যান্ট, সুতরাং ডি অপশনটিকে আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের বাকি রইল আর তিনটি অপশন। দেখা যাক, আমরা আরেকটু এগিয়ে যাই। বাই লেস দেন দ্য প্রপোর্শনাল ইনক্রিজ ইন ইনপুটস, এরপর বলা হয়েছে বাই এক্স্যাক্টলি দ্য সেম প্রপোর্শন অ্যাজ ইনপুটস, বাই মোর দেন দ্য প্রপোর্শনাল ইনক্রিজ ইন ইনপুটস। তাহলে আমরা কোনটাকে বলবো ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। আউটপুট ইনক্রিজ করছে বাই মোর দেন দ্য প্রপোর্শনাল ইনক্রিজ ইন আউটপুটস। যদি আমাদের প্রপোর্শনাল ইনক্রিজ ইন আউটপুটের চাইতে বেশি করে, বাই মোর দেন, এই মোর দেন কথাটি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে ইনপুট যে হারে বৃদ্ধি পাচ্ছে তার চাইতে অধিক হারে যদি আউটপুট বৃদ্ধি পায়, তখনই আমরা এটিকে আইআরএস বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল বলতে পারি। সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে রয়েছে ইন দ্য লং রান রিটার্নস টু স্কেল অকার্স বিকজ। আমরা বলেছি যে লং রানে এই রিটার্নস টু স্কেলটি ঘটে, রিটার্নস টু স্কেলটি পাওয়া যায় মূলত লং রানে। পাওয়ার কারণ কি, কারণ হিসেবে আমরা বলতে পারি যে অল ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর ভেরিয়েবল। এখানে আমরা যেটা দেখেছিলাম লেবার এবং ক্যাপিটাল দুটি উপকরণ ছিল এবং দুটি পরিবর্তন হচ্ছিল, যার কারণে আমরা বলতে পারি যে লং রানে সকল ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলো পরিবর্তনশীল হয়ে যায়, তার কারণেই রিটার্নস টু স্কেল পাওয়া যায়। এখানে তোমাদের জন্য রয়েছে শর্ট রান অ্যান্ড লং রান কস্ট কার্ভ। আমরা বিভিন্ন ধরনের কস্ট কার্ভগুলো দেখব। এগুলোই মূলত হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের বেসিক আলোচনা। এই জায়গাগুলো থেকে কোন রেখার আকৃতি কেমন, কোন রেখা কিভাবে তৈরি হয়, এই জায়গাগুলো মূলত একটু ভালো করে তোমরা বিভিন্ন জায়গা থেকে পড়ার চেষ্টা করবে। আশা করি সেই কনসেপ্টগুলো, ছোট ছোট নোটগুলো, ছোট ছোট জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে যেন তোমরা সহজেই উত্তর করতে পারো। যেহেতু প্রিলিমিনারি টাইপের প্রশ্ন, প্রিলিমিনারি টাইপের পড়াশোনা, তাই এই জায়গাগুলো থেকে একবারে ছোট ছোট জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, তাহলেই আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হবে। তো চলো আলোচনা করা যাক যে শর্ট রান কস্ট কার্ভ। মূলত শর্ট রান কস্ট আমরা কোনগুলাকে বলি? শর্ট রান কস্ট হচ্ছে এমন কিছু এক্সপেন্স অফ কোম্পানি যেটি ঘটে ইমিডিয়েট ফিউচারে যে কস্টগুলো একটি কোম্পানি করে থাকে এবং যেগুলো কোম্পানির জন্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন ক্যান নট বি ইজিলি চেঞ্জড। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে র ম্যাটেরিয়ালস, ট্রান্সপোর্টেশন, অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েজেস অফ টেম্পোরারি লেবার, বলা হচ্ছে কস্ট অফ ফুয়েল, মেশিনারিজ, এগুলো হচ্ছে শর্ট রান কস্ট, যেগুলো খুব নিয়ার ফিউচারে এর জন্য রেডি করা হয় এবং খুব সহজে পরিবর্তন করা যায় না। এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো, এগুলোকে বলা হচ্ছে মূলত শর্ট রান কস্ট। শর্ট রান কস্ট যে জায়গাটি, যে ফর্মুলাটি মূলত রয়েছে তোমাদের জন্য, এখানে শর্ট রান কস্টে আমরা স্বল্পকালীন যেহেতু বলেছি, এই স্বল্পকালের মধ্যে দুটি বিষয় থাকে। দেখতে পাচ্ছ শর্ট রান টোটাল কস্ট। শর্ট রান টোটাল কস্টের মধ্যে এখানে রয়েছে টোটাল ফিক্সড কস্ট এবং রয়েছে টোটাল ভেরিয়েবল কস্ট। এই কথাটি এখানে মূলত বলা হয়েছে যে শর্ট রান টোটাল কস্ট রেফার্স টু দ্য ওভারঅল এক্সপেন্সেস ইনকার্ড বাই দ্য কোম্পানি টু প্রডিউস এ স্পেসিফিক লেভেল অফ আউটপুট। ইট কম্প্রাইজেস টু মেইন কম্পোনেন্টস, টোটাল ফিক্সড কস্ট অ্যান্ড টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এখানে স্থির ব্যয় কিছু থাকবে এবং কিছু পরিবর্তনশীল ব্যয়ও থাকবে। স্থির এবং পরিবর্তনশীল উভয়টি মিলেই হচ্ছে শর্ট রান। আমরা যেহেতু আগেও বলেছি যে শর্ট রান ধারণাটি এসেছে মূলত এই স্থির কথাটি থেকে। স্থির যখনই থাকবে তখনই বোঝা যাবে এটি শর্ট রানের ধারণা দিচ্ছে। এখানেও আমরা শর্ট রান এভারেজ কস্ট বের করার চেষ্টা করব। আগে যেটা দেখলাম ওটা ছিল শর্ট রান টোটাল কস্টের ধারণা। তো শর্ট রান এভারেজ কস্ট মূলত আমরা পাবো হচ্ছে টোটাল কস্ট থেকেই। এখানে বের করার সূত্রে বলা হয়েছে যে শর্ট রান টোটাল কস্টকে যখন কিউ দ্বারা ভাগ করা হচ্ছে তখন পাওয়া যাচ্ছে শর্ট রান এভারেজ কস্ট। তাহলে শর্ট রান টোটাল কস্টের মধ্যে আমাদের বলেছি একটু আগে যে দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে টিএফসি রয়েছে আর একটি টিভিসি রয়েছে। এটিকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি তাহলে টিএফসিকে একবার কিউ দিয়ে ভাগ করলে আমরা পাবো এএফসি এবং টিভিসিকে আরেকবার কিউ দিয়ে ভাগ করলে আমরা পাবো এভিসি। সুতরাং এভিসি এবং এএফসি এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলেও আমরা শর্ট রান
এভারেজ কস্ট পেতে পারি। অর্থাৎ এভারেজ কস্ট আমরা শর্ট রানে যেটাকে আমরা বলছি, এটাকে অনেক সময় এসএসি, এসআরএসি বিভিন্নভাবে বলা হয়। তাহলে যেভাবেই হোক না কেন এটাকে আমরা দুইভাবে পেতে পারি। একটা হচ্ছে টোটাল কস্টকে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি তাহলেও আমরা এসি পেতে পারি, অথবা এই টোটাল কস্টের মধ্যে যেহেতু দুটি বিষয় রয়েছে, দুটিকে যদি আমরা যোগ করি এএফসি প্লাস এভিসি, এই দুই ধরনের এভারেজ ব্যয়কে যদি আমরা এভারেজ কস্টকে যদি আমরা যোগ করি তাহলেও আমরা এভারেজ কস্ট পেতে পারি। এভিসি এবং এএফসি এই দুটোকে যোগ করলে আমরা এসি পেতে পারি। এরপর বলা হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট বলতে বোঝায় ওই যে বলেছে প্রান্তিক উৎপাদন, যে একটি উপকরণ বেশি ব্যবহারের কারণে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই মোট ব্যয় বৃদ্ধি পাওয়ার এই ধারণাটি হচ্ছে মূলত মার্জিনাল কস্টের ধারণা, যেটি আমাদের বের করতে হয় যে টোটাল কস্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কিউ এর সাপেক্ষে, অর্থাৎ ডেল্টা কিউ দ্বারা যখন টোটাল কস্টকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, অন্তর্কলন করা হচ্ছে, তখনই মূলত এটা পাওয়া যাচ্ছে যে শর্ট রান মার্জিনাল কস্ট কত হবে। আমরা একটু ছকটিতে লক্ষ্য করি, এখানে সবগুলো সম্পর্কে বলা হচ্ছে যে শর্ট রানে কোনটি কিভাবে যায়। এখানে শর্ট রান বলার মূল কারণই হচ্ছে যে উৎপাদন যখন বৃদ্ধি পাচ্ছে 1 to 12 হয়ে যাচ্ছে, এই উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও এখানে একটি উপকরণ, একটি ব্যয় আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে ফিক্সড থাকছে, এটি কখনোই বাড়েনি বা কমেও নি। এই ফিক্সড থাকার কারণেই এটিকে আমরা শর্ট রান কস্ট হিসেবে এটিকে আমরা বলছি বা বলতে পারছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমরা জানি যে উৎপাদনের পরিমাণ যতই বৃদ্ধি পাবে ভেরিয়েবল কস্টও তত বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা এখান থেকে মার্জিনাল কস্ট পাচ্ছি। মার্জিনাল কস্ট দেখতে পাচ্ছি, মার্জিনাল কস্ট মূলত এসেছে এই টোটাল কস্ট থেকে, অথবা টোটাল কস্ট যোগ করলে আমরা মার্জিনাল কস্টে যেতে পারি। এইভাবেও বলতে পারি যে যখন আমরা এফসি এবং ভিসি এই দুটোকে আমরা যোগ করছি, তখন এই এফসি এবং ভিসি যোগ করলে আমরা পাই টিসি। তাহলে আমাদের এই দুটো যোগফল হচ্ছে 350। এরপর 200 আর 250কে যোগ করে আমরা পাচ্ছি এখানে 450। এভাবে এই দুটোকে যোগ করে যখন টিসি পাচ্ছি এবং টিসি গুলো থেকে যখন আমরা বিয়োগ করি আমরা তাহলে এমসি পাই। এখানে প্রথমে রয়েছে 450 থেকে 350 বিয়োগ করলে হচ্ছে 100, এরপর 500 থেকে 450 বিয়োগ করলে হচ্ছে 50। এভাবে বিয়োগ করে করে আমরা এমসি গুলো বের করতে পারি। এখানে 150 বলা হয়েছে প্রথমে এমসি, এটি মূলত 150 এর পরিবর্তে 350ই হবে, এখানে একটু কারেকশন করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছ যে এইভাবে টিসি গুলো বের করা হচ্ছে। মূলত টিসির সূত্র আমি একটু পাশে বলে দিচ্ছি যে টিসির সূত্রটি হচ্ছে এফসি প্লাস ভিসি, এই সূত্র দিয়ে টিসি গুলো আনা হয়েছে। আবার এমসির ক্ষেত্রে বলে দিচ্ছি এমসির সূত্রটি হচ্ছে TC2 মাইনাস TC1, তাহলে এটা বিয়োগ করে এমসি গুলো পাওয়া যাচ্ছে। এবারে আসো এটিসি। এটিসি পাওয়ার সূত্র হচ্ছে যে এভারেজ টোটাল কস্ট, বা আমরা এটাকে এভারেজ কস্ট বলতে পারি। এখানে যে এভিসিটি রয়েছে প্রথমে 350, এই 350কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাচ্ছি 350। এখানে রয়েছে 450, 450কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 225। এরপরে রয়েছে 500, 500কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 167। অর্থাৎ এটিসির সূত্রটি হচ্ছে আমরা বলতে পারি টিসি বাই কিউ। এভিসির সূত্রটি হবে ভিসি বাই কিউ। তাহলে এখানে আমরা প্রথম যেটি পাচ্ছি 150, 150কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 150। এরপর রয়েছে 250, 250কে 2 দিয়ে ভাগ করলে হবে 125। এরপর 300 রয়েছে, 300কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। এইভাবে আমরা ভাগ করে করে এভিসি গুলো বের করতে পারবো। তাহলে এভিসির সূত্রটি একটু বলে দিচ্ছি, এস ভিসি বাই কিউ। আশা করি পুরো ব্যাপারটি বুঝতে পারছো। এই ছকটি আমাদের পরবর্তীতে গ্রাফগুলো বোঝার ক্ষেত্রে কাজে লাগবে। আমরা গ্রাফগুলো দেখতে থাকি। এখানে প্রথমে রয়েছে মার্জিনাল কস্টের যে চিত্রটি, মার্জিনাল কস্টের রেখাটি মূলত এরকম টিক আকৃতির রেখা হয়। এখানে দেখানো হচ্ছে যে মার্জিনাল কস্ট প্রথমে কমে যাচ্ছে, তারপরে বাড়তে শুরু করেছে। দেখা যাক আমরা মার্জিনাল কস্ট কেমন পেয়েছি। প্রথমে ছিল 350, তারপরে এটা কমেছে, কমতে কমতে এই 60 পর্যন্ত এসে তারপর আবার বাড়তে শুরু করেছে, যেটি আমরা এখানেও বলেছি যে প্রথমে কমেছে, এই জায়গাতে এইভাবে নিম্নগামী হয়েছে, তারপরে এখান থেকে ঊর্ধ্বগামী হয়ে গিয়েছে রেখাটি। প্রথমে কমে তারপরে বাড়তে শুরু করে, এটি হচ্ছে মূলত মার্জিনাল কস্ট কার্ভের শেপ।
এরপর বলা হচ্ছে যে শর্ট রান কস্ট কার্ভের মধ্যে এভারেজ কস্ট কার্ভের শেপটা কেমন হবে। এখানে বলা হচ্ছে এভিসি, আমরা দেখেছিলাম এভিসিও প্রথমে কমে যায় পরে বৃদ্ধি পায়, তাই রেখাটি অনেকটা এরকম ইউ আকৃতির হয়। এরপরে আমরা দেখেছি এটিসি, যেটি অবশ্যই বা আমরা এটিকে এসি রেখাও বলতে পারি, এই এসি রেখাটিও এই ইউ আকৃতির হচ্ছে। এবং এমসি রেখাটি আমরা বলেছি প্রথমে কমে যায় তারপরে বাড়তে থাকে। এবং এখানে লক্ষ্য করবে যে এভিসি রেখার মধ্যবিন্দু এবং এটিসি রেখার সর্বনিম্ন বিন্দু, এই দুটি সর্বনিম্ন বিন্দুকেই একত্র করে এই এমসি রেখাটি চলে যাচ্ছে। অর্থাৎ এমসি রেখা এসি রেখাকে ওই জায়গাতে স্পর্শ করবে, ওই জায়গা দিয়েই ওই জায়গা বরাবর হয়ে অতিক্রম করবে যখন এসিকে সে সর্বনিম্ন অবস্থায় পাবে। এটি হচ্ছে মনে রাখার বিষয়, এখানে হচ্ছে প্রশ্ন হওয়ার বিষয়। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি, এসি এবং এমসির মধ্যে যে সম্পর্কটি, এই সম্পর্কের ক্ষেত্রে এই দুটি বিষয় সমান তখন হবে যখন এসি সর্বনিম্ন বিন্দুতে অবস্থান করবে। আর যদি সর্বনিম্ন বিন্দুতে অবস্থান না করে তখন আমাদের খেয়াল করতে হবে যে এসি যখন নিম্নগামী, আমি আবার বলছি, এসি যখন নিচের দিকে নামবে, লক্ষ্য করো এসিটি যখন নিচের দিকে নামছে তখন এমসি হবে তার চেয়ে ছোট, এসি হবে বড়। আবার এসি রেখা যখন ঊর্ধ্বগামী হচ্ছে তখন এমসি হবে বড়, এসি হবে তার ছোট। এই হচ্ছে মূলত তিনটি কথাই হচ্ছে এসি এবং এমসি রেখার সম্পর্ক। এখানে তোমরা দেখতে পাচ্ছ এএফসি রেখার আকৃতি কেমন হবে। এখানে দেখানো হচ্ছে এফসি সবসময়ই আমরা জানি যে এফসি ফিক্সড থাকে, নামই হচ্ছে ফিক্সড কস্ট, সব ক্ষেত্রেই সমান থাকে, যার কারণে রেখাটি হয় ভূমি রেখার সমান্তরাল। এরপর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটিতে যে উৎপাদনের পরিমাণ যত বেড়ে যাচ্ছে, এটিকে যখন আমরা এভারেজ করছি, এই এভারেজ করার কারণে এই রেখাটি ক্রমেই নিচের দিকে নামতেছে, তবে কখনোই এটি ভূমি রেখাকে স্পর্শ করবে না। এই জায়গাটিতে একটু ফাঁকা থাকবে, কারণ এফসি একটি নির্দিষ্ট পরিমাণ থাকবেই, সেটাকে তুমি যত বড় পরিমাণ দিয়েই ভাগ করো না কেন, ভাগফল কিছু না কিছু পাওয়া যাবেই। যাওয়ার কারণে এই জায়গাটিতে কখনোই এটি ভূমি রেখাকে স্পর্শ করছে না। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড টোটাল কস্ট কার্ভ। এই জায়গাটিতে বলা হচ্ছে যে ফিক্সড কস্ট যে কার্ভ আমরা বলেছি, যেটি যে ভূমিরেখার সমান্তরাল হয়, এবং ভেরিয়েবল কস্ট সম্পর্কে আমরা যেটা জানি যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে ভেরিয়েবল কস্টও বৃদ্ধি পায়, তাই রেখাটি ঊর্ধ্বগামী হচ্ছে। এবং এই জায়গাটিতে এফসি এবং ভিসি এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই টিসি। এটা আমরা জানি যে টিসির সূত্রই হচ্ছে এফসি প্লাস ভিসি, অর্থাৎ এফসি থেকে ভিসির যে দূরত্বটা, এফসি সাথে ভিসির যে পার্থক্যটা, এই পার্থক্যটা তৈরি হচ্ছে মূলত এই এফসি থেকে। এটি ফিক্সড থেকে, এই ফিক্সড থাকার কারণে এই ভিসির সাথে টিসির যে মাঝের দূরত্বটা, যেটা এখানে রেড অ্যাঙ্গেল এরো দ্বারা দেখানো হচ্ছে, এটি সমান। সমান এই কারণে যেহেতু এদের পার্থক্য নির্ধারিত হচ্ছে এফসি দ্বারা, তাই টিসি এবং ভিসির ক্ষেত্রে পার্থক্যটি সমান থাকে। এটি মনে রাখবে। এটিও প্রশ্ন হতে পারে এভাবে যে ভিসি এবং টিসির মধ্যবর্তী পার্থক্য কেন সবসময় প্যারালাল হয়। প্যারালাল হওয়ার কারণ হচ্ছে এফসি, যেহেতু ফিক্সড কস্ট থাকে এবং এই কস্ট যেহেতু সব ক্ষেত্রে সমান থাকে, তাই ভিসি এবং টিসির মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে, প্যারালাল হয় রেখা দুটি। এখানে বলা হচ্ছে যে লং রান কস্ট কার্ভ কেমন হবে। লং রান কস্ট কার্ভটি মূলত বলা হচ্ছে যে এটি যে কারণে হয়, কারণটি হচ্ছে ইকোনমিজ অফ স্কেল এবং ডিজ ইকোনমিজ অফ স্কেল। আমরা এই দুটি বিষয় সম্পর্কেও কথা বলবো, তার আগে চিত্রটি লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে যে এই যে ছোট ছোট রেখাগুলো, মাঝের যে চারটি রেখা দেখানো হচ্ছে, এটিকে বলা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা, এটিও স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এখানে চারটি স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুগুলোকে নেওয়া হয়েছে। সর্বনিম্ন বিন্দুগুলোকে নিয়ে এই যে কালো রঙের যে রেখাটিকে আঁকা হয়েছে, এটিকে বলা হচ্ছে এনভেলাপ শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। এটি হচ্ছে মূলত লং রান এভারেজ কস্ট কার্ভ, এইভাবে আঁকা হয়, যেটি সকল স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুগুলোকে ইনকর্পোরেট করে এই রেখাটাকে আমরা অঙ্কন করতে পারি। এখানে বলা হচ্ছে যে শর্ট রান লং রান কস্ট কার্ভের মধ্যে লং রান কস্ট কার্ভের যে আকৃতিটি, তাহলে আমরা একটু আগে যেভাবে পেলাম যে প্রথমে যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাকে বলা হয় ইকোনমিজ অফ স্কেল, আর যখনই এটা উপরের দিকে উঠতে থাকবে তখন এটাকে বলা হয় ডিজ ইকোনমিজ অফ স্কেল। অর্থাৎ যে এখন উৎপাদনকারী যেহেতু চাইবে
যে তার উৎপাদনের বৃদ্ধির সাথে সাথে তার গড় ব্যয় কমতে থাকুক, যতই তার গড় ব্যয় কমতে থাকবে ততই তার প্রফিট ম্যাক্সিমাম করার প্রবাবিলিটি, তার যে মূল উদ্দেশ্য টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, এই সম্ভাবনাটা তার আরও শক্তিশালী হতে থাকবে এবং সে তার ব্যবসায় লাভজনক অবস্থায় যেতে পারবে। আর যখনই তার এই রেখাটি ঊর্ধ্বগামী হতে থাকবে তখনই তার এটিকে বলা হচ্ছে ডিসইকোনমিস অফ স্কেল। আশা করি বুঝতে পারছো। এখানে মূলত আমরা এই কথাটিকেই বোঝানোর চেষ্টা করেছি যে ইকোনমিস অ্যান্ড ডিসইকোনমিস অফ স্কেল বলতে কি বোঝায়। আমরা আবার একটু লক্ষ্য করি এখানেও যে ইকোনমিস অফ স্কেল এক্সিস্ট হোয়েন লং রান অ্যাভারেজ টোটাল কস্ট ডিক্রিজেস এজ আউটপুট ইনক্রিজেস, অর্থাৎ আউটপুট বৃদ্ধির ফলে বা উৎপাদন বৃদ্ধির ফলে টোটাল কস্ট যখন ডিক্রিজ করবে তখন এটিকে বলা হয় ইকোনমিস অফ স্কেল। অর্থাৎ একজন উৎপাদনকারীর কাছে যে অবস্থাটি তার জন্য প্রত্যাশিত, তার জন্য ভালো, সেই জায়গাটিকে বলা হচ্ছে ইকোনমিস অফ স্কেল, তো তখন পর্যন্ত এক্সিস্ট করছে। আর ডিসইকোনমিস অফ স্কেল ঘটে যাচ্ছে কখন? যখন বলা হচ্ছে যে তার উৎপাদন বৃদ্ধির ফলে এজ আউটপুট ইনক্রিজেস লং রান অ্যাভারেজ টোটাল কস্ট ইনক্রিজেস, যখন তার অ্যাভারেজ কস্টটা ইনক্রিজ করা শুরু করছে তখন তার ডিসইকোনমিস অফ স্কেল হয়ে যাচ্ছে। এবং বলা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল তখন ঘটবে যখন when costs do not change as output increases, যখন আউটপুটটা বা বেড়ে যাচ্ছে কিন্তু তার কস্টে কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন এই জায়গাটিতে আমরা বলতে পারি এই জায়গাটি হচ্ছে তার কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, আর এই জায়গাটিতে হচ্ছে তার ডিসইকোনমিস অফ স্কেল, এবং বাম পাশের এই তীর চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে এদিকে হচ্ছে তার ইকোনমিস অফ স্কেল। আশা করি বুঝতে পেরেছো এবার। এখন আমরা দেখতে পাচ্ছি যে শর্ট রান অ্যান্ড লং রান এক্সটেনশন পাথ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এখানে এক্সটেনশন পাথ বলতে বোঝানো হচ্ছে যে এই ভূমির লম্ব রেখায় থাকা ক্যাপিটাল এবং ভূমি রেখায় থাকা লেবার, এই দুটি উপকরণকে ব্যবহার করে উৎপাদনকারী তার উৎপাদনকে এগিয়ে নিচ্ছে। প্রথমে তার E1 বিন্দুটি ছিল তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই পয়েন্টের থেকে সে তার উৎপাদন চালিয়ে গিয়েছে। এখানে তার যে লং রান এক্সটেনশন পাথ আমরা দেখতে পাচ্ছি যে E1 থেকে E2 বিন্দুতে যখন সে এই বিন্দু দিয়ে যাচ্ছে এটি হচ্ছে তার লং রান এক্সটেনশন পাথ। কিন্তু যদি সে এইখান থেকে এই বিন্দুতে এদিকে চলে আসে তখন এই E1 থেকে E3 বিন্দুর যে কানেকশন পয়েন্ট এটা হচ্ছে তার শর্ট রান এক্সটেনশন পাথ। এভাবে আমরা এই এক্সটেনশন পাথটাকে চিনতে পারি। শর্ট রান অ্যান্ড লং রান এখানে দেখানো হচ্ছে যে এই দুইটার সম্পর্কটা আসলে কি, যেটা একটু আগেও বলেছি যে এখানে অনেকগুলো শর্ট রান এভারেজ কস্ট কার্ভ রয়েছে। এই সবগুলো এভারেজ কস্ট কার্ভের সর্বনিম্ন বিন্দুগুলো এখানে চিহ্নিত করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে এ বিন্দু, এটির জন্য বলা হয়েছে ডি বিন্দু, এই রেখার জন্য বলা হয়েছে ই বিন্দু, এইচ বিন্দু, এফ বিন্দু। এই বিন্দুগুলোকে একত্র করে এখানে অরেঞ্জ কালারের যে রেখাটি দেখতে পাচ্ছ এই রেখাটি হচ্ছে LAC অর্থাৎ লং রান এভারেজ কস্ট কার্ভ। এভাবে আমরা লং রান এভারেজ কস্ট কার্ভটা পাই। আর এখানে গ্রিন কালারের যে রেখাটি দেখতে পাচ্ছ এই রেখাটি হচ্ছে লং রান মার্জিনাল কস্ট কার্ভ, অর্থাৎ মার্জিনাল কস্ট কার্ভের সাথে আমাদের লং রান এভারেজ কস্টের যে সম্পর্কটি আমি যেটি একটু আগেও বলেছিলাম একটা জায়গাতে, তোমরা আবার একটু লক্ষ্য করো যে এসি যখন নিম্নগামী তখন এমসি হবে ছোট, এসি হবে তার বড়, যেটি আমরা এই ই বিন্দুর আগের অবস্থায় দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি ই বিন্দুর পরবর্তী অবস্থায় এদিকে চিন্তা করি যে এদিকে আমরা বলতে পারি এসি যখন ঊর্ধ্বগামী তখন এসি হচ্ছে ছোট আর এমসি হচ্ছে তার বড়। এটি লং রানেও সত্য, এটি আমরা এই চিত্রের মাধ্যমে দেখলাম। স্যাম্পল কোশ্চেনে আসা যাক। এবার এই লেসনের স্যাম্পল কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ ইন দ্য শর্ট রান হুইচ কস্ট রিমেইনস ফিক্সড রিগার্ডলেস অফ আউটপুট। এখানে বলা হচ্ছে যে শর্ট রানে which cost remains fixed regardless of output, যে শর্ট রানে কোন কস্ট ফিক্সড থাকবে, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল মার্জিনাল কস্ট, টোটাল এভারেজ ভেরিয়েবল কস্ট। এখানে প্রশ্নের অপশনের মধ্যেই মূলত উত্তর রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে টোটাল ফিক্সড কস্টটি শর্ট রানে আমরা জানি যে আউটপুট যেমনই হোক শর্ট রানে এটি ফিক্সড থাকবে, আর এই শর্ট রান মূলত বোঝা যায় ফিক্সড কস্ট থাকার কারণে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউ শেপড ইন শর্ট রান, যে শর্ট রানে কোনটিকে আমরা ইউ শেপড পাই, ইউ আকৃতির পাই। একটি হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, না এভারেজ ফিক্সড কস্ট আমরা পাচ্ছিলাম হচ্ছে
এরকম নিম্নগামী। এরপর আমরা পাচ্ছি টোটাল কস্ট কার্ভ, ফিক্সড কস্ট কার্ভ, এরপর বলা হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। এটি হচ্ছে উত্তর। এভারেজ ভেরিয়েবল কস্টটিকে আমরা পেয়েছিলাম শর্ট রানে ইউ আকৃতির, অর্থাৎ আমরা প্রথমে কমে যেতে এবং পরে বেড়ে যেতে দেখেছিলাম। এরকম এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ এরকম ইউ আকৃতির হয়, বা প্রথমে ডিক্রিজিং পরে ইনক্রিজিং শেপের হয়ে থাকে। এরপর তোমরা দেখতে পাচ্ছ রয়েছে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম। প্রডিউসার বলতে মূলত তাকে বোঝানো হয় যে প্রোডাকশন গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রোডাকশন কাজের সাথে যুক্ত থাকে। এবং এই প্রডিউসার্স ইকুইলিব্রিয়ামকে আমরা দুটি অ্যাপ্রোচে দেখে থাকি, একটি হচ্ছে টিআরটিসি অ্যাপ্রোচ আর একটি হচ্ছে এমআরএমসি অ্যাপ্রোচ। টিআরটিসি অ্যাপ্রোচে বোঝানো হচ্ছে যে টিআরটিসি অ্যাপ্রোচে অপটিমাম প্রফিট পাওয়ার জন্য টিআর এবং টিসি এই দুটির ডিফারেন্সকেই, ম্যাক্সিমাম ডিফারেন্সকে সিগনিফাই করবে প্রডিউসার চাইবে তার অপটিমাম প্রফিট, আর এই জন্য সে চাইবে তার টিআর এবং টিসি এই দুটোর পার্থক্য বড় হতে থাকুক। তাহলে এই দুটি অবস্থাকে আমরা দুই ধরনের বাজারে লক্ষ্য করব, একটি হচ্ছে পারফেক্ট কম্পিটিশন আর একটি নন পারফেক্ট কম্পিটিশন। তো এই পারফেক্ট কম্পিটিশন এবং নন পারফেক্ট কম্পিটিশনের চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। ইন পারফেক্ট কম্পিটিশন টিআর কার্ভস মুভস আপওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছ যে টিআর রেখাটি হচ্ছে 45 ডিগ্রি রেখার মতো, অর্থাৎ আমরা যদি দেখি যে পারফেক্ট কম্পিটিশনে কি হয়, পারফেক্ট কম্পিটিশনে প্রাইসটা ফিক্সড থাকে, একটি ফিক্সড প্রাইসে সকলকে এই প্রাইসকে ফলো করেই দ্রব্য বিক্রি করতে হয়। কম দ্রব্য বিক্রি করলে কম লাভ হবে, বেশি দ্রব্য বিক্রি করতে পারলে বেশি লাভ হবে, কিন্তু প্রাইস ম্যানিপুলেট করার ক্ষমতা কারো থাকবে না। এটি হচ্ছে মূলত পারফেক্ট কম্পিটিশনের মূল কথা, যার কারণে এক্ষেত্রে টিআর রেখাটি আমরা পাই একেবারে কেন্দ্রবিন্দু থেকে শুরু হয়ে বরাবর ঊর্ধ্বগামী হয় 45 ডিগ্রি রেখার মতো। কিন্তু এই জায়গাটিতে যদি ব্যবসায়ী পারফেক্ট কম্পিটিশনের এইরকম করে তার টিসি রেখাকে সে পায়, তাহলে টিসি রেখার এই জায়গাটিতে যেহেতু আমরা পাচ্ছি টিআর তার কম টিসি বেশি, সুতরাং এই পোর্শনটা হচ্ছে তার লস। কিন্তু এই জায়গাটিতে আমরা পাচ্ছি যে টিআর তার উপরে, এ বিন্দু থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত এই জায়গাটিতে আমরা পাচ্ছি তার টিআর বেশি টিসি কম, সুতরাং এই পোর্শন, এই এরিয়াটিতে সে ম্যাক্সিমাম সে প্রফিট গেইন করবে। এবং তার প্রফিট রেঞ্জের মধ্যে সে বি বিন্দুতে যদি লক্ষ্য করো, বি বিন্দুতে তার এই যে পার্থক্যটা হচ্ছে সবচেয়ে বড়, এই বড় পার্থক্যের কারণে এটিকে বলা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট, যে কথাটি এখানে বলা হয়েছে যে পারফেক্ট কম্পিটিশনে তাকে যদি সে টিসি কমাইতে পারে, টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউয়ের পার্থক্য বড় করতে পারে, তাহলেই তার টোটাল বা ম্যাক্সিমাম প্রফিটটি সে গেইন করতে পারবে। এখানে বলা হচ্ছে প্রডিউসার ইকুইলিব্রিয়ামের আরেকটি নন পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে আমরা জানি নন পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে যেটি হয় যে দামের উপর ম্যানিপুলেশন থাকে, অর্থাৎ দামটিকে সে ম্যানিপুলেট করতে পারে, কমাতে পারে। যদি তার বিক্রি বেশি হয়, যদি তার উৎপাদন বেশি হয়, তাহলে সে যদি দামটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেক্ষেত্রে আমরা টিআর রেখাটিকে পাই এরকম প্রথমে ঊর্ধ্বগামী হয়ে পরে নিম্নগামী, এটি হচ্ছে টিআর রেখা। এবং এক্ষেত্রেও আমরা টিসি রেখা এরকম পাচ্ছি যে প্রথমে স্বল্প হারে ঊর্ধ্বগামী ছিল, পরে অধিক হারে ঊর্ধ্বগামী হয়ে গিয়েছে টিসি রেখাটি। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গাটিতে পাচ্ছি টিসি বড়, টিআর ছোট, তাই এটি হচ্ছে লস। এই জায়গাটিতে আমরা পাচ্ছি টিসি ছোট, টিআর বড়। ই বিন্দু থেকে শুরু করে জি বিন্দু পর্যন্ত এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে তার প্রফিট রেঞ্জ। এই প্রফিট রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এফ বিন্দুতে তার টিআর রেখার সাথে টিসি রেখার গ্যাপ সবচেয়ে বড়, এই বড় হওয়ার কারণে এই জায়গাটিতে হচ্ছে তার ম্যাক্সিমাম প্রফিট। আমরা যদি এমআরএমসি অ্যাপ্রোচ লক্ষ্য করি, তাহলে এখানে দুটি কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে নেসেসারি কন্ডিশন, দেখতে পাচ্ছ নেসেসারি কন্ডিশন হচ্ছে এমআর সমান এমসি, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ উইল বি ইকুয়াল টু দ্য মার্জিনাল কস্ট, and the supplementary condition will be MC must intersect MR from below। এর দ্বারা বোঝানো হচ্ছে যে স্লোপ অফ MC will be greater than স্লোপ অফ MR, অর্থাৎ এইটিকে আমরা সাপ্লিমেন্টারি কন্ডিশন বলে থাকি। এটিকে আমরা বাজার ভারসাম্যের যে দুটি শর্ত রয়েছে, ওই দুটি শর্তের মধ্যে আমরা একটাকে বলেছি প্রয়োজনীয় শর্ত আর একটাকে বলেছি পর্যাপ্ত শর্ত। এই প্রয়োজনীয় শর্তটি হচ্ছে এমআর সমান এমসি, আর পর্যাপ্ত শর্তটি হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচে থেকে উপরে ইন্টারসেক্ট করবে। এটিকেও আমরা দু ধরনের বাজারে দেখে থাকি, পারফেক্ট কম্পিটিশন, নন পারফেক্ট। তো পারফেক্ট কম্পিটিশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমআর রেখাটি হচ্ছে ভূমি রেখার সমান্তরাল। আমরা জানি পারফেক্ট কম্পিটিশনে এমআর, পি এবং এআর এই তিনটি জিনিস পরস্পর সমান হয়ে যায়, এমআর, এআর এবং পি।
এই তিনটে জিনিস সমান হয়ে যাওয়ার কারণে আমরা এই এমআর রেখাটিকে পাচ্ছি ভূমি রেখার সমান্তরাল, এবং এমসি রেখা সম্পর্কে আমরা জানি এমসি রেখা প্রথমে নিম্নগামী পরে ঊর্ধ্বগামী হয়। তাই এই জি থেকে এইচ বিন্দু, এই বিন্দু পর্যন্ত আমরা পাচ্ছি যে এমআরটি তার বড় আর এমসি তার ছোট। সুতরাং এই জায়গাটি, এই এরিয়াটিকে, এই রেঞ্জটিকে আমরা বলতে পারি তার প্রফিট রেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট কম্পিটিশনের জায়গাটি, তো এটা হবে মূলত ইমপারফেক্ট কম্পিটিশন। আমি একটু কারেকশন করে দিচ্ছি, এটা ইমপারফেক্ট কম্পিটিশনের জন্য চিত্র। কেন ইমপারফেক্ট বলছি? কারণ এখানে এমআর রেখাটি হচ্ছে নিম্নগামী। আমরা পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে বলেছি, হ্যাঁ এখানে নিচে বলাও আছে নন পারফেক্ট কম্পিটিশন মার্কেট। তো এই নন পারফেক্ট কম্পিটিশন মার্কেট বলতে বোঝানো হচ্ছে এখানে এমআর রেখাটা নিম্নগামী হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা জানি পি সমান এআর হলেও এখানে এমআর হয় তার নট ইকুয়াল, অর্থাৎ এমআরটি সমান হয় না এআর এর, না হওয়ার কারণে এমআর রেখাটি নিম্নগামী হচ্ছে। নিম্নগামী হওয়ার কারণে এই জায়গাটিতে আমরা আই থেকে শুরু করে যে বিন্দু পর্যন্ত আমরা পাচ্ছি এমআরটি এমসির চেয়ে বড় থাকার কারণে এই জায়গাটি হবে তার প্রফিট রেঞ্জ, আর এর পরে বা আগে এই দুটি জায়গাতে ওই উৎপাদনকারীর জন্য হবে তার লস। এই হচ্ছে মূলত প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম সম্পর্কে কথা। আমরা প্রশ্ন দেখি এবার, যে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড হোয়েন। তাহলে আমাদের এখানে শর্ত খুঁজতে হবে যে কখন আমরা প্রডিউসারের ইকুইলিব্রিয়াম পাবো। যখন আমরা পাবো মার্জিনাল কস্ট উইল বি ইকুয়াল টু দ্য মার্জিনাল রেভিনিউ, যেটিকে আমরা একটু আগে নেসেসারি কন্ডিশনে বলে এসেছি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আন্ডার পারফেক্ট কম্পিটিশন এমআর ইজ ইকুয়াল টু, আন্ডার পারফেক্ট কম্পিটিশনে বা পারফেক্ট কম্পিটিশন মার্কেটে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমআর কার সমান হয়? আমরা একটু আগে এই কথা বলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই জায়গাটাতে বলেছিলাম এখানে যে পারফেক্ট কম্পিটিশনে আমরা বলেছি এমআর ইজ ইকুয়াল টু পি। সুতরাং সঠিক উত্তর হবে এমআর ইজ ইকুয়াল টু পি, অপশন এ হবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন জায়গাগুলো থেকে আজকের এই চ্যাপ্টারগুলো পড়ে নিলে তোমরা উপকৃত হবে। একটি হচ্ছে প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স মেনকিউ এর লেখা বই, এটি খুবই সহজ ভাষায় লেখা, ইংরেজিতে হলেও খুবই সহজ ভাষায় লেখা, পড়লেই বুঝতে পারবে। চ্যাপ্টারগুলো মিলিয়ে তোমরা চিত্রগুলো বোঝার চেষ্টা করবে, বা কোনো গুরুত্বপূর্ণ নোট কি রয়েছে সেগুলো একটু লক্ষ্য করবে। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন যেভাবেই আসুক না কেন, সহজ প্রশ্ন আসুক, একটু জটিল করার চেষ্টা করলেও তোমরা বুঝতে পারবে। এরপর আরেকটি বই রয়েছে মাইক্রো ইকোনমিক্স, যার লেখক হচ্ছে ক্রুগম্যান এবং ওয়েলস বলা হয়। ক্রুগম্যান ওয়েলসের এই বইটিও তোমরা দেখতে পারো, এটিও মোটামুটি সহজ ভাষায় লেখা। এরপর ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এ মডার্ন অ্যাপ্রোচ, ভেরিয়ানের লেখা, এই বইটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে প্রিন্সিপালস অফ ম্যাক্রো ইকোনমিক্স, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, বইটির লেখা হচ্ছে মোহাম্মদ শফিউল্লাহ, বাংলাদেশি লেখক, ওনার লেখা বইটিও পড়তে পারো। আবুল কাসেমের লেখা মাইক্রো ইকোনমিক্স বইটিও দেখলে তোমাদের উপকৃত হতে পারবে বলে আমি মনে করি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর একটু কিভাবে পড়া যায়, কিভাবে পড়লে উপকৃত হবে অনেকেই জানতে চেয়েছো। মূলত বিষয়টি হচ্ছে যে এখানে প্র্যাকটিস করতে হবে, প্রশ্নের ধরন কেমন হতে পারে, প্রশ্নের নমুনা কেমন হতে পারে। আমি প্রত্যেকটি লেসনের সাথে প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি। আর তোমাদেরকে যে পিডিএফটি প্রোভাইড করা হচ্ছে, এই পিডিএফে কিছু নমুনা প্রশ্ন থাকছে, আরও বেশি করে নমুনা প্রশ্ন সেখানে দেওয়ার চেষ্টা করেছি, ওগুলো একটু পড়বে। এবং সেই সাথে তোমরা আরেকটি কাজ করতে পারো, সেটি হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বইটি রয়েছে মাইক্রো ইকোনমিক্সের জন্য, মাইক্রো ম্যাক্রোর জন্য ইন্টারমিডিয়েট প্রথম পত্রের যে বইটি রয়েছে, সেই বই থেকে তোমরা এমসিকিউগুলো বাংলায় দেয়া রয়েছে, সেগুলোকে যদি বাংলায় পড়ে বুঝতে পারো, ইংরেজিও বুঝতে পারবে, সমস্যা হবে না। বাংলা ইংরেজি যে ভাষায় প্রশ্ন করুক না কেন, যেভাবেই আমরা পড়ি না কেন, আমরা যদি মূল থিমটা বুঝি, অর্থনীতির বিষয়বস্তুটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ভাষা খুব বেশি একটা বড় কোনো প্রবলেম হবে বলে আমি মনে করছি না। কাজেই ইকোনমিক্সের মূল বিষয়বস্তুটা তোমরা বোঝার চেষ্টা করবে, এই আহ্বান রেখে আমি এখানে আমার আজকের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।